প্লিজ আপু আমাকে ছেড়ে দেন, আমি না আপনার ছোট্ট ভাইয়ের মতো, আমার সাথে আপনি এমনটা করবেন না। যদি করেন তাহলে আমি কান্না করব। আমি এই কুত্তা, তুই আমার বর। আজকে আমাদের বাসর রাত আর তুই এসব কি বলতেছিস আমাকে? দিব কিন্তু কানের নিচে একটা। তাড়াতাড়ি আদর কর। আদর করতে পারি না, কিভাবে আদর করে তাও জানি না। কাছে আয়, আমি আদর করা শিখিয়ে দিতেছি। এই বলে প্রিয়া সাগরকে তার কাছে টেনে নিয়ে শার্টটা এক টান মেরে খুলে ফেলল। আস্তে আস্তে সাগরের ঠোঁটের কাছে এগিয়ে যাইতেছে, এমন সময় সাগর দিল জোরে চিৎকার। ও আম্মু গো, আমাকে বাঁচাও গো, এই মেয়ে আমাকে মেরে ফেলবে গো। আম্মু গো, আমাকে বাঁচাও গো। চিৎকার করতে করতে সাগর বিছানা থেকে পড়ে গেল। বিছানা থেকে পড়তে না পড়তেই তার আম্মু এসে হাজির। আকাশকে দেখে বলতে লাগলো, কিরে, তুই প্রতিদিন এইভাবে চিৎকার করতে করতে বিছানা থেকে পড়ে যাস কেন? তোর আব্বুকে বলতে হবে যাতে তোকে বিয়ে করিয়ে দেয়। বিয়ে না দিলে তুই ঠিক হবি না। আম্মু গো, আমি এখনো বাচ্চা মানুষ, আমি এখন বিয়ে করব না। প্লিজ আমাকে জোর করো না আম্মু, আমি পড়ালেখা করতে চাই। তা হবে না, তোকে বিয়ে দিতেই হবে। দিন দিন তুই যেই কাহিনী শুরু করেছিস, এতে বেশ ভালো করেই বোঝা যাচ্ছে তোর বউ লাগবে। তোর আব্বু অফিস থেকে অসুস্থ, এরপর বলতেছি এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। এই বলে মিসেস স্মৃতি বেগম চলে গেল সাগরের রুম থেকে। এই দিকে সাগর বিছানা থেকে উঠে কোনো রকম চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখতে পেল একটা মেয়ে বসে আছে সোফায়, হাতে কয়েকটা ফাইল। সাগর মেয়েটার দিকে একভাবে তাকিয়ে নিচে নামতে লাগলো। মিসেস স্মৃতি বেগম এইটা খেয়াল করলো। এইদিকে সাগর সোজা চলে গেল খাবার টেবিলে। চেয়ারে বসতেই স্মৃতি বেগম বলতে লাগলো, সাগর, মেয়েটাকে তোর পছন্দ হয়েছে নাকি? কোন মেয়ে আম্মু? কেন, একটু আগে যে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলি, ওই মেয়ের কথা বলতেছি আমি। পছন্দ হয়েছে নাকি হয় নাই? আম্মু তুমি সব সময় এসব আজাইরা চিন্তা নিয়ে বসে থাকো কেন বলো তো? আমি তো বলেছি এখন বিয়ে করব না, তবুও কেন তুমি এসব বলো আমাকে? ও আচ্ছা, পছন্দ হয়েছে। তাহলে দাঁড়া, আমি এখনই গিয়ে বলতেছি তোর আব্বুকে। এই বলে মিসেস স্মৃতি বেগম সাগরকে খাবার দিয়ে চলে গেল মিস্টার সিরাজের কাছে। পাশে বসতে বসতে বলতে লাগলো, ওগো, এই মেয়েটাকে নাকি সাগরের অনেক পছন্দ হয়েছে। তুমি একটু মেয়েটার সাথে কথা বলে দেখবে? আচ্ছা, বলবো পরে। এখন তুমি যাও, কাজ করতেছি আমি। বিরক্ত করো না, কাজের সময় বিরক্ত আমার একদম পছন্দ করি না। স্মৃতি বেগম চলে আসলো ওইখান থেকে। এইদিকে সাগর খাবার নিয়ে সিঁড়ি দিয়ে যেই উপরে উঠতে যাবে, এমন সময় তার আব্বুর ডাক পড়লো। সাগর, এইদিকে আয়। হুম আব্বু বলো। প্রিয়াকে অফিসে দিয়ে আয় এখন, তা ও আবার বাইকে করে দিয়ে আসবি। আমি পারবো না আব্বু, আগে কখনোই মেয়ে মানুষকে আমার বাইকে উঠাই নাই, আজকে তো আরো আগে উঠাতে পারবো না। প্লিজ আব্বু তুমি আমাকে জোর করো না। 2 মিনিট সময় দিলাম, চাবিটা নিয়ে প্রিয়াকে অফিসে পৌঁছে দিয়ে আয়। আর প্রিয়া, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি অফিসে যাও, আমি আসতেছি বিকালের দিকে। ঠিক আছে স্যার। আর এই যে মিস্টার সাগর, হা করে দাঁড়িয়ে না থেকে আমাকে দিয়ে আসেন তাহলে ভালো হবে। সাগর আর কিছু বলল না, প্রিয়াকে নিয়ে চলে আসলো বাইরে। বাইকটা বের করে স্টার্ট দিতেই প্রিয়া উঠে গেল সাগরের পেছনে। সাগরকে জড়িয়ে ধরতেই সাগর কিছুটা কেঁপে বলতে লাগলো, এই আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কেন? আমাকে ছাড়েন, জড়িয়ে ধরলে আমি বাইক চালাতে পারি না। বেশি কথা বললে কানের নিচে দিব কিন্তু এখন। তাড়াতাড়ি অফিসে নিয়ে চল আমাকে, কাজ আছে অনেক। সাগর কোনো রকম নিজেকে স্যাক্রিফাইস করে প্রিয়াকে নিয়ে চলে আসলো অফিসে। পুরোটা পথ সাগরকে জড়িয়ে ধরেছিল প্রিয়া। এটা দেখে আশেপাশের সকল মানুষ অবাক হয়ে তাকিয়েছিল। প্রিয়াকে নামিয়ে দিয়ে যেই সাগর চলে যেতে যাবে, এমন সময় প্রিয়া বলতে লাগলো, যেহেতু তুই আমাকে পছন্দ করে ফেলেছিস, আমিও তোকে পছন্দ করে ফেলেছি, সেহেতু তুই যদি অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাস, তাহলে তোর চোখ উঠিয়ে ফেলবো বলে দিলাম। আপনি আমার চোখ উঠানোর কে? আমি না তো আপনাকে পছন্দ আমি না তো আপনাকে পছন্দ করেছি, না তো আপনাকে বলেছি আমি আপনাকে ভালোবাসি। আর আমাকে পছন্দ করতেই পারেন, স্বাভাবিক, কারণ আমার মতো একটা পিচ্চি ছেলেকে কে না চাইবে বলো?
এই বলে সাগর বাইকটা আবার স্টার্ট দিয়ে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, কি রে আকাশ, মেয়েটার সাথে কথা হয়েছে নাকি? মেয়েটা কিন্তু দেখতে অনেক সুন্দর, তোর সাথে বেশ মানিয়েছে তাকে। আম্মু, তোমার যত আছে আজাইরা চিন্তা ভাবনা এসব বাদ দিয়ে নিজের খেয়াল রাখো। আমি মাত্র পড়ি ইন্টার ফার্স্ট ইয়ারে, আর আমাকে এখনই বিয়ে দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছো? তো দেব না? আমরা তো বুড়া হয়ে যাইতেছি, নাতি নাতনির মুখ তো দেখতে হবে। ওইটা দেখার আশা আরও 5 বছর ওয়েট করো। 5 বছর পর যদি আমি বিয়ে করি তাহলে বাচ্চা কাচ্চার চিন্তা করা যাবে। আর একটা কথা, ওই টিয়া নাকি প্রিয়া, ওই মেয়েকে যাতে আমি আর কখনোই এই বাসায় না দেখি। আব্বুকে বলবা অফিসের কাজ অফিসে করতে, বাসায় যাতে না করে। তোর যদি সমস্যা হয় তাহলে তুই বাড়ি থেকে বের হয়ে যাবি ওই সময়, যখন মেয়েটা চলে যাবে তখন না হয় আসবি। তোমাদের সাথে কথা বলাটাই বেকার, থাকো তোমরা, গেলাম আমি। এই বলে সাগর চলে গেল তার রুমে। এইদিকে সিরাজ তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মনের মতো একটা মেয়ে পাইছি, একমাত্র প্রিয়াই ঠিক করতে পারবে সাগরকে। যা করার তাড়াতাড়ি করতে হবে। কি বলো সাগরের আম্মু? মেয়েটাও দেখতে অনেক সুন্দর, আমার তো অনেক পছন্দ হয়েছে। কালকে মেয়েটাকে বলবে তার সকল কিছু নিয়ে আমাদের বাসায় চলে আসতে। কাল থেকে প্রিয়া এই বাসায় থাকবে। ঠিক আছে, বলবো নে। এখন আমি যাই, অফিসের কাজ পড়ে আছে, রাতে বাসায় ফিরবো একবারে। সাবধানে যাবে। এই বলে সিরাজ চলে গেল অফিসে। এইদিকে সাগর তার রুমে এসে কানে একটা হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলো। গান শুনতে শুনতে কখন যে দুপুর হয়ে গেছে খেয়াল নেই তার। উঠে গোসল করে রেডি হয়ে চলে আসলো নিচে। সাগরকে এইভাবে রেডি হতে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে, কোথায় যাইতেছিস এখন? কোথায় যাব, আমার গার্লফ্রেন্ড আছে না, তাকে নিয়ে একটু ঘুরতে যাইতেছি। আমাকে ফোন দিবেন, আমি রাতে বাসায় আসবো। ঠিক আছে, প্রিয়াকে সাবধানে রাখিস। মেয়েটাকে বকা দিবি না কিন্তু, বলে দিলাম। হ্যাঁ, আমি প্রিয়াকে নিয়ে ঘুরতে যাচ্ছি না, আমি নেহাকে নিয়ে ঘুরতে যাইতেছি, যে আমার গার্লফ্রেন্ড তাকে। ঠিক আছে যা, কয়েকদিন পর দেখবো তোর এসব কোনো কিছুই থাকবে না। প্রিয়াকে তোর ঘাড়ে তুলে দেবো, তখন বুঝবি কত ধানে কত চাল। সাগর আর কিছু না বলে ওইখান থেকে চলে আসলো বাইরে। বাইকটা নিয়ে সোজা চলে গেল নেহাদের বাড়ির কিছুটা সামনে। পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল নেহাকে। সাগরের ফোন পেয়ে নেহা বিরক্ত মাখা মুখ নিয়ে রিসিভ করলো নেহা। হ্যালো নেহা, কোথায় আছো তুমি? সাগর, আমি তো খালার বাসায় এসেছি। আমার খালামণি একটু অসুস্থ তো, তাই আর কি আসলাম। ও আচ্ছা, আমাকে একবার ফোন দিয়ে জানালে তো পারতে। ফোনে টাকা ছিল না, তাই ফোন দিতে পারে নাই। আচ্ছা, রাখলাম তাহলে। সাগর ফোনটা রেখে যেই চলে যেতে যাবে এমন সময় প্রিয়ার সাথে দেখা হলো সাগরের। প্রিয়া সাগরকে জিজ্ঞেস করতে লাগলো, কিরে, তুই এলাকায় কেন? এখন তো তোর এই এলাকায় থাকার কথা না? আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। এই এলাকায় তো এখানে থাকবো না তো কোথায় থাকবো? বাসায় যা, রাতে দেখতে পারবি কোথায় থাকবি তুই। এই বলে প্রিয়া চলে গেল ওইখান থেকে। এইদিকে সাগরও আর কিছু না বলে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কি রে, এত তাড়াতাড়ি চলে আসলি যে? তুই না তোর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবি বললি? নেহার খালা অসুস্থ, তাই সে বাড়িতে নেই, তাকে নিয়ে ঘুরতেও যাইতে পারি নাই। ও হ্যাঁ, ভালো কথা। রাতে তোর জন্য বড় একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা পাইলে তুই তো খুশি হবি না, সাথে রাগ দেখাবি, তবে মেয়েটা তোকে খুশি করবে। তোমার কথার আগা মাথা আমি কিছুই বুঝতেছি না। কি সারপ্রাইজ আছে? কি মেয়েটের কথা বলতেছো? রাতেই দেখতে পারবি, তুই এখন যা। সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় বসতেই তার বন্ধু হিমেল ফোন দিল। কি রে সাগর, কোথায় আছিস তুই এখন? আমি তো আছি বাসায়। কেন, কোথাও যাবি নাকি ঘুরতে? যাবো তো। আমি রেডি হয়ে 3 রাস্তার মোড়ে আসতেছি, তোকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব। ও আচ্ছা, এর জন্যই তো সালা এত হাসি খুশি তুই। তা মেয়েটার নাম কি? মেয়েটার নাম হচ্ছে নেহা। কিরে সালা, তুই আমার গার্লফ্রেন্ডের নাম নিয়েছিস? যাক, ভালোই হলো, একজনকে ডাক দিলে আরেকজন এসে হাজির হবে। ঠিক বলেছিস। এখন তাড়াতাড়ি রেডি হয়ে তুই আয়।
ঠিক আছে, আসতেছি 10 মিনিট পর। সাগর ফোনটা কেটে দিয়ে রেডি হয়ে চলে গেল নিচে। গিয়ে দেখে তার আম্মু বসে বসে সিরিয়াল দেখতেছে। তার আম্মুকে দেখে বলতে লাগলো, আম্মু, আমি বাহিরে যাইতেছি, আসতে হয়তো সন্ধ্যা হবে। ঠিক আছে, যা, যেইখানে যাস না কেন সাবধানে থাকিস। আম্মু। সাগর খুশি মনে বাইকের চাবিটা নিয়ে চলে আসলো হিমেলের বাড়ির সামনে। বাইকটা পার্ক করে ফোন দিল হিমেলকে। কয়েকবার রিং হতেই হিমেল বলতে লাগলো, কোথায় আছিস তুই এখন? এই তো তোর বাসার সামনেই আছি, তুই কোথায় এখন? আমিও আসতেছি, একটু ওয়েট কর। সাগর ফোনটা কেটে দিয়ে দাঁড়িয়ে রইল নিচে। বেশ কিছুক্ষণ পর হিমেল আসলো তার গার্লফ্রেন্ডকে নিয়ে। এইদিকে সাগর তো পুরাই অবাক, কারণ হিমেলের সাথে আর কেউ না, তারই গার্লফ্রেন্ড নেহা। সাগরকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে হিমেল বলতে লাগলো, কি রে শালা, আমার গার্লফ্রেন্ডের দিকে এইভাবে নজর দিতেছিস কেন? তোর গার্লফ্রেন্ডের চাইতে বেশি সুন্দরী, তাই না রে? হিমেল, তুই কি এই মেয়েকে প্রপোজ করেছিলি নাকি এই মেয়ে তোকে প্রপোজ করেছিল? নেহা আমাকে প্রপোজ করেছিল। কেন, তুই নেহাকে চিনিস নাকি? শালা, এটাই আমার গার্লফ্রেন্ড। এই দেখ, তার সাথে কত ছবি তুলেছি আমি। নেহা, তুমি এটা কিভাবে করতে পারলে? আমাকে ছেড়ে তুমি আমার বন্ধুর সাথে রিলেশন করতে? নেহা, সাগর যা বলতেছে সত্যি বলতেছে নাকি মিথ্যা? সাগর যা বলছে সব মিথ্যা বলছে, তবে সাগরকে আমার পছন্দ না, তাই আমি সাগরের সাথে রিলেশন করতে চাই না। প্লিজ হিমেল, তুমি তোমার বন্ধুকে বোঝাও। রিলেশনে ঢুকতে পারলাম না, 2 মাস হলো। আমাকে এখন ভালো লাগে না, তাই না? আচ্ছা হিমেল, তুই এক কাজ কর, রিলেশন করতে হবে না, চল কাজী অফিসে আজকে তোদের বিয়ে দিয়ে দিব। যদি বিয়ে না করিস তাহলে কিছুদিন পর সে আবার তোকে বলবে যে তোকেও ভালো লাগে না। আমি এখন বিয়ে করতে পারবো না, আমি আরো পরে বিয়ে করব। তোর বিয়েও করতে হবে না, রিলেশনও করতে হবে না, আমি গেলাম এখন। সাগর চল, আর তুই কখনোই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। প্লিজ হিমেল, আমাকে ছেড়ে যেও না। যা, ভাগ এখান থেকে। হিমেল আর সাগর চলে আসলো পার্কে। দুইজন পাশাপাশি বসে আছে। হিমেল কি বলবে কিছুই বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ পর হিমেল বলতে লাগলো, সাগর, আমাকে মাফ করে দে বন্ধু, আমি জানতাম না যে ওটা তোর গার্লফ্রেন্ড ছিল। আরে বাদ দে তো, এসব নিয়ে চিন্তা করি না আমি। চল কোথাও থেকে ঘুরে আসি। চল। সাগর আর হিমেল আবারও বাইকে উঠে পড়লো। বেশ কিছুক্ষণ পর একটা সুন্দর জায়গায় চলে আসলো দুইজন। সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিয়ে হিমেল আর সাগর চলে আসলো বাসায়। রাতে খাবার টেবিলে বসে আছে সাগর। এমন সময় তার আব্বু বলতে লাগলো, সাগর, আজ থেকে তোর রুমে আরেকজন থাকবে। যদি কখনো শুনতে পাই তাকে কিছু বলেছিস তাহলে তোকে এই বাড়ি থেকে বের করে দিব। আব্বু, আমার রুমে আবার কে থাকবে? এটা না হয় পরেই দেখতে পারবি, তবে বলে দিলাম। সাগর খাবার খেয়ে চলে গেল রুমে। রাত প্রায় 11টা। এমন সময় কলিং বেল বেজে উঠল। মিসেস স্মৃতি বেগম দরজা খুলতেই দেখতে পেল প্রিয়া দাঁড়িয়ে আছে। প্রিয়াকে দেখে স্মৃতি বেগম হাসি মুখে বলতে লাগলো, ভিতরে আসো মা। সাগর কি ঘুমিয়ে গেছে আন্টি? ঘুমিয়ে গেছে হয়তো, অনেকক্ষণ আগে তার রুমে গেছে। যাও সাগরের রুমে। আমার ছেলেটাকে দেখে শুনে রাখো, তোমার থেকে কিন্তু অনেক ছোট। আপনি একটুও চিন্তা করবেন না, আপনার ছেলে আমার কাছে সব সময় ভালো থাকবে। আজ থেকে দেখবেন তার পরিবর্তন। এই বলে প্রিয়া চলে গেল সাগরের রুমে। গিয়ে দেখে সাগর ঘুমিয়ে গেছে। এটা দেখে প্রিয়া তার ব্যাগটা সাইডে রেখে দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো সাগরের কাছে। আস্তে আস্তে সাগরের পাশে শুয়ে পড়ল প্রিয়া। যেই সাগরের হাত ধরেই টান মারতে যাবে, এমন সময় সাগর প্রিয়াকে জড়িয়ে ধরলো। এইটা দেখে তো প্রিয়া ভীষণ খুশি। প্রিয়া সাগরের দিকে একবার তাকিয়ে সাগরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকাল 10টা। সাগর ঘুম ভাঙতেই দেখতে পেল সে কার বুকের উপর যেন শুয়ে আছে। মেয়েটার মুখের উপর চুলের ভরা। এটা দেখে সাগর মেয়েটার মুখের উপর থেকে চুলগুলো সরাতেই দেখতে পেল এটা প্রিয়া। প্রিয়াকে দেখে সাগর থতমত খেয়ে যায়। এইদিকে প্রিয়ারও ঘুম ভেঙে গেল। সাগরকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে প্রিয়া বলতে লাগলো, কি ব্যাপার, ঘুম হয় নাই নাকি আজকে?
না হলে চলো আর একটা ঘুম দেই। এই আপনি এই রুমে আসলেন কিভাবে আর কখন আসলেন এই রুমে? আমি কি কালকে রাতেই এসেছি তোমার রুমে? তবে আজকের মতো ঘুম আমার কখনোই হয় নাই। আম্মু, ও আম্মু, দেখে যাও তো এই মেয়ে আমার সাথে কি করেছে। আম্মু। এই চুপ, একদম চুপ। তোর সাথে আমি কি করেছি? হ্যাঁ, তোকে আদরও তো করি নাই যে তুই কান্না করবি। আর তুই কেন কান্না করবি? কান্না তো করব আমি, তাহলে তুই কান্না করতেছিস কেন? কান্না করব না তো কি করব? আমার মতো বাচ্চা ছেলেকে আপনি অত্যাচার করেছেন রাতে, আমাকে আপনার বুকের উপর নিয়ে কি কি করেছেন কে জানে। এই কুত্তা, আমাকে দেখে কি তোর মনে হয় আমি তোকে কিছু করতে পারি? তো পারবেন না কেন? আপনি আমার থেকে অনেক বড়। আর এখন আপনি বলতেছেন আমাকে কিছু করতে পারবেন না? হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি না। আম্মু, ও আম্মু। আর একবার যদি কান্না করিস তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম। যা, ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি, আবার তোকে কলেজে দিয়ে অফিসে যাব। সাগর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো আবার রুমে। এইদিকে প্রিয়া গোসল শেষ করে তোয়ালে পরে বাইরে আসতে দেখতে পেল সাগর বসে আছে বিছানায়। দরজাটা লাগিয়ে দিয়ে চুলগুলো ভালোভাবে মুছে ড্রেস করতে যাবে এমন সময় সাগর চিৎকার করে বলতে লাগলো, না, এমনটা করবেন না প্লিজ। আমি এসব দেখতে চাই না। আমি রুমের বাইরে চলে যাইতেছি, আপনি পরে ড্রেস চেঞ্জ করেন। ও লে 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 লে, বাবুর দেখি শরমও আছে। চুপচাপ বস এখানে। এই বলে প্রিয়া আস্তে আস্তে সাগরের সামনে চলে আসলো। সাগরের মুখের সাথে যে ঠোঁট মিল করতে যাবে প্রিয়া এমন সময় সাগর উঠে দাঁড়িয়ে গেল। আপনি ড্রেস চেঞ্জ করে আসেন, আপনাকে এই অবস্থায় দেখতে আমার কেমন কেমন যেন লাগতেছে। তোমার কেমন কেমন লাগতেছে জান? আসো একটু আদর করে দেই, দেখবে আরো বেশি ভালো লাগবে। না, দরকার নেই আমার। আপনি প্লিজ ড্রেস চেঞ্জ করে নেন। আমি তোমাকে কিস না করা অবধি ড্রেস চেঞ্জ করব না। যদি তুমি এখন আমাকে কিস না করো তাহলে আমি তোয়ালেটা খুলে ফেলবো। এই না, প্লিজ এমন করবেন না। আপনি যেটা ইচ্ছা সেটা করেন, আমি বাধা দিব না। প্রিয়া সাগরের মাথার দুই হাতে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে কিস করতে লাগলো। কিস করতে করতে বেশ কিছুক্ষণ কিস করার পর প্রিয়া সাগরকে ছেড়ে দিতেই সাগর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কি মজা লাগে না এই কিসটা? একটু মজা লাগে নাই। আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আপনি এই বাসা থেকে চলে যান। কি বললি তুই? আমার কিস তোর কাছে মজা লাগে নাই, তাই না? আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। দাঁড়া তুই এইখানে। এটা বলতেই সাগরকে দৌড়াতে লাগলো প্রিয়া। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর হঠাৎ করে প্রিয়ার তোয়ালেটা খুলে গেল। এটা দেখে সাগর চোখ বন্ধ করে ফেললো। এইদিকে প্রিয়া ওইভাবে না দেখে ড্রেস চেঞ্জ করে সাগরকে বলতে লাগলো, তাড়াতাড়ি নিয়ে আয়, খাবারটা খাবো সবাই একসাথে। আচ্ছা, আপনি যান, আমি আসতেছি। প্রিয়া সব রেডি করে চলে আসলো নিচে। এসে দেখে সাগরের আম্মু আব্বু বসে আছে। তাদের দেখে বলতে লাগলো, আন্টি, আপনার ছেলে খুব তাড়াতাড়ি পরিবর্তন দেখতে পারবেন। আজকে অনেকটা পরিবর্তন করে ফেলেছি। এটাই তো চাই, সে যাতে তোমাকে ভালোবাসে। বসো এইখানে, সাগর আসুক, এরপর সবাই একসাথে খাবার খাবো। ঠিক আছে, আমি বসতেছি। প্রিয়া বসে পড়লো সোফায়। এইদিকে সাগর আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতেছে, আল্লাহ, এই মেয়ে করলো কি আমার সাথে? জীবনে কারোর সাথে তো থাকি নাই, আজকে এই মেয়ের সাথে থেকেছি এবং তার কিসও খেয়েছি। আল্লাহ মাফ করো আমাকে, আমি আর পারবো না এই মেয়ের সাথে থাকতে। এইসব ভাবতে ভাবতে সাগর চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, কিরে সাগর, কলেজ কেমন চলে তোর? এই তো আব্বু, ভালোই চলতেছে। ভালো চললে তো ভালোই। আর শোন, আজ থেকে প্রিয়া তোকে কলেজে দিয়ে আসবে এবং নিয়ে আসবে, সব সময় তোর সাথে থাকবে। আমি কি এখনো ছোট নাকি যে আমাকে একা ছাড়তে পারো না? তুই আমাদের কাছে এখনো ছোট, সো বেশি কথা না বলে চুপচাপ যা বলতেছি তাই শুনবি তুই। ঠিক আছে আব্বু। সবাই খাওয়া দাওয়া করে বসে রইল সোফায়। এইদিকে সাগর আর প্রিয়া দুইজন চলে আসলো বাহিরে। একটা গাড়ি নিয়ে সোজা চলে গেল কলেজে। সাগর গাড়ি থেকে নামতে যাবে এমন সময় প্রিয়া বলতে লাগলো, সাগর, একটু ওদিকে আসো তো। বলেন কি হয়েছে? মুয়া, মুয়া, এখন যাও। প্রিয়া সাগরের ঠোঁটে আস্তে করে দুইটা চুমু দিতেই সাগর বেরিয়ে চলে গেল গাড়ি থেকে। যাওয়ার সময় প্রিয়ার দিকে আর চোখে তাকিয়ে সাগর চলে গেল। এইদিকে প্রিয়া ওইখানে বেশিক্ষণ না থেকে চলে আসলো বাসায়।
কলিং বেল দিতেই স্মৃতি বেগম এসে দরজা খুলে দিল। প্রিয়া, সাগরের সাথে মানিয়ে নিতে পারবে তো তুমি? জি আন্টি, আর কিছুদিন সময় দেন, দেখবেন সাগরকে আমি আমার দিকে কিভাবে টেনে আনি। সে আমাকে ছাড়া অন্য কিচ্ছু বুঝবে না। আর তোমার স্যার তো অফিসে গেছে, তোমাকে অফিসে যাওয়ার জন্য বলেছে। আচ্ছা, আমি অফিসে যাইতেছি। এই বলে প্রিয়াও চলে আসলো অফিসে। সিরাজের কেবিনের সামনে গিয়ে বলতে লাগলো, সাগর, আসতে পারি? আসো প্রিয়া, তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। কালকে যে ফাইলগুলো দিয়েছিলাম ওইগুলোর কাজ হয়েছে নাকি? 6টা করেছি, আর 4টা করতে পারি নাই। আচ্ছা, আমাকে 2টা দাও, আমি 2টা দেখি, আর বাকি 2টা তুমি দেখো। ঠিক আছে স্যার। প্রিয়া ফাইলগুলো দিয়ে বাকি 2টা ফাইল দেখে নিল। দেখা শেষ হতেই প্রিয়া আবারও বলতে লাগলো, স্যার, গতকালকে আমাদের কোম্পানির ইমেইলে একটা মেইল এসেছে। আমেরিকার বিখ্যাত বিজনেসম্যান হংকং গ্রুপ থেকে ইমেলটা করেছে। তারা নাকি আমাদের প্রজেক্ট দেখতে চায়। এখন আমি আর কোনো উত্তর দেই নাই। আপনি যদি বলেন তাহলে তাদেরকে আসার জন্য আহ্বান জানাবো। তাদের আসতে বলো। আমাদের কোম্পানি তো বাইরের দেশের সাথে কানেক্ট করাই আছে। যখন কিছুদিন পর সাগরকে এই অফিসে বসিয়ে দিয়ে আমেরিকাতে আমাদের একটা অফিস তৈরি করার চেষ্টা করব, বা একবারে একটা অফিস কিনে ফেলবো। একবারে কিনে ফেললেই ভালো হবে, আর কোনো ঝামেলা থাকবে না। স্যার, ফাইল দেখা শেষ, এখন কি করব? তুমি একটু সবাইকে বলে দিয়ে আসো যে একটু পর একটা মিটিং হবে। সৌদি আরবের সব থেকে বড় কোম্পানি আলমারির সাথে আমাদের কয়েকটা প্রজেক্ট ডিল ফাইনাল করতে চাই। সবার সাথে একবার কথা বলে এরপর ডিল ফাইনাল করব। ঠিক আছে স্যার, আমি দুপুর 12টা বলে দেই যাতে সবাই মিটিং রুমে চলে আসে। ঠিক আছে, বলে দাও। এই বলে প্রিয়া চলে গেল এই দিকে। সাগর কলেজে বসে আছে। এমন সময় পেছন থেকে কে যেন তার কাঁধে হাত রাখলো। পিছনে ফিরতেই দেখতে পেল তার বান্ধবী সাদিয়া। সাগরের পাশে বসতে বসতে সাদিয়া বলতে লাগলো, কি রে, তোকে যে এত ডাকলাম, একটা কথাও কি কানে যায়নি তোর? হ্যাঁ, আর কি এত ভাবছিস? আচ্ছা সাদিয়া, একটা কথা বলো তো, কেউ যদি ঠোঁটে ঠোঁট লাগিয়ে অনেকক্ষণ কিস করে তখন কেমন ফিলিংস হয়? আমি জানবো কি করে? আমি কি কারোর সাথে করেছি নাকি যে আমি জানবো? হ্যাঁ, তার আগে বলতো, তুই এসব বলছিস কেন? আগে তো কখনোই তোর মুখে এসব কথা শুনিনি। আর বলিস না, কালকে রাতে একটা মেয়েকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি, আবার সকালবেলা মেয়েটা আমাকে লিপ কিস করেছে অনেকক্ষণ। এখন কি করব বুঝতেছি না। কে করেছে তোকে লিপ কিস? একবার বল, তার ঠোঁট কেটে নিয়ে আসবো। আমার বন্ধুর অনুমতি ছাড়া সে কিভাবে লিপ কিস করে? আরে শান্ত হ একটু, আমি অনুমতি দিয়েছি বলেই তো লিপ কিস করেছে আমাকে। আর ওইটা হচ্ছে আব্বুর পার্সোনাল পিএ, এখন থেকে আমাদের বাসায় থাকে। মেয়েটা কি আমার থেকে বেশি সুন্দরী নাকি যে আমার সাথে রাতে ঘুমোতে পারলি না, আবার লিপ কিসও করেছিস তাকে? এক কথায় বলতে গেলে সে হচ্ছে 2 তলার রাজকন্যা আর তুই হচ্ছিস 10 তলার রাজকন্যা। এখন ভেবে দেখ তো কে বেশি সুন্দরী। হয়েছে, আর বলতে হবে না। আজকে আমি তোর বাসায় থাকবো রাতে, এবং তোর বিছানায় থাকবো। দেখি ওই মেয়েটা কি করে। ঠিক আছে, কলেজ ছুটির পর তোকে নিয়ে আমাদের বাসায় চলে যাব, তখন আম্মুকে বলবো যে তুই আমাদের বাসায় থাকবি একদিন। চল এখন ক্লাসে যাই, এসব ভাবতে হবে না। চল। সাগর আর সাদিয়া চলে গেল ক্লাসে। এইদিকে প্রিয়া সবাইকে বলে এসে বসে আছে তার কেবিনে। দেখতে দেখতে 12টা বেজে গেল। প্রিয়া তার কেবিন থেকে চলে গেল মিটিং রুমে। কয়েকটা ফাইল নিয়ে এসেছে, ওইগুলো দেখতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসলো মিটিং রুমে। সিরাজ চৌধুরী হাতে মাইকটা দিয়ে দিল প্রিয়া। আমাদের কয়েকটা প্রজেক্ট সৌদি আরব আলমারির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে কাজ করতে চাইতেছি। তোমরা যদি বলো তাহলে আমি তাদেরকে আনবো। বাংলাদেশে আমাদের প্রোডাক্ট এর মান তারা যাচাই বাছাই করবে, এরপর না হয় নিবে। জি স্যার, আমরা মনে করি অন্যান্য কোম্পানি থেকে আমাদের এই কোম্পানির মালগুলো অনেক ভালো, বলতে গেলে 100% ভালো। তারা আগে এসে দেখুক, এরপর যা সিদ্ধান্ত নেওয়া যাবে। এই দেখো তাদের কাজটা, সবাই একটু মনোযোগ সহকারে দেখো।
আমাদের প্রজেক্টটা হচ্ছে এটা, ওরা আমাদেরকে যদি কাজ দেয় তাহলে আমরা 3 মাসের মধ্যে কাজটা শেষ করে দিতে পারবো। প্রিয়া, তুমি একটু তাদের বুঝিয়ে দাও। জি স্যার, বুঝিয়ে দিতেছি। হ্যালো ভাইয়া ও আপুরা, আসসালামু আলাইকুম। আমরা এই প্রজেক্টে নিয়ে কাজ করলে এখানে আমাদের কিন্তু অনেক ফায়দা হচ্ছে। আমরা এইখান থেকে অনেক পরিমাণের অর্থ পেয়ে যাব, যা আমাদের অফিসের বস নিবে 70%, আমরা পাবো 20%। বাকি যে 10% থাকবে ওইটা আপনারা বেশ ভালো করে জানেন কোথায় যায়। আপনার যদি কাজ করতে পারেন ভালোভাবে, যদি প্রজেক্টটা সফল হয়, তাহলে আমি আমার এমডি স্যারের কাছে অনুরোধ করব যাতে একটা পার্টি রাখে ওই দিন। আমরা রাজি আছি, আর থাকবোই না কেন? আমাদের এমডি স্যার সবসময় আমাদের বিপদে পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের যদি 20% না দেওয়াও হয়, আমরা তার জন্য কাজ করে যাব, কারণ তিনি আমাদেরকে রাস্তা থেকে ধরে এনে নিজ হাতে কাজ শিখিয়েছি। এখন আমাদের প্রত্যেকের স্যালারি কম করে হলেও 30,000 টাকা প্লাস, যেটা দিয়ে আমাদের পরিবারের সকল চাহিদা পূরণ হয়ে যায়। ঠিক বলেছেন। আমাদের কাছে আরও 3 দিন সময় আছে। আপনাদের কাছে অনুরোধ করব যে বাকি অন্যান্য কোম্পানির যা কাজ আছে এই 3 দিনের মধ্যে সব শেষ করে ফেলার জন্য। আপনার এখন সবাই গিয়ে কাজ করেন। প্রিয়ার কথায় সবাই চলে গেল। এইদিকে প্রিয়া ও তার স্যারকে নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সাদিয়া এসে দরজা খুলে দিল। সাদিয়াকে দেখে প্রিয়া বলতে লাগলো, কিরে, তুই এই বাসায় কেন? আসলে আপু, এটা আমার বন্ধুর বাসা। আমি এসেছিলাম একটা কাজে, আবার চলে যাব একটু পর। ও আচ্ছা। প্রিয়া আর কিছু না বলে চলে গেল সাগরের রুমে। গিয়ে দেখে সাগর বিছানায় শুয়ে আছে। প্রিয়াকে দেখে একবার প্রিয়ার দিকে তাকিয়ে আবার ফোন টিপতে লাগলো। এইদিকে প্রিয়া সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাদিয়া কি তোমার বন্ধু হয়? না, আমার গার্লফ্রেন্ড। সে কেন, আপনার সমস্যা নাকি? আমার সমস্যা। আমার স্বামী অন্য মেয়ের সাথে সম্পর্ক করবে আর আমি দেখব নাকি? সাদিয়া, এ সাদিয়া। প্রিয়ার ডাক শুনে সাদিয়া নিচ থেকে দৌড়ে আসলো সাগরের রুমে। দরজার বাহিরে দাঁড়িয়ে বলতে লাগলো, আপু বলো। সাগর তোর বয়ফ্রেন্ড নাকি? সত্যি করে বলবি। না আপু, সাগর আমার বয়ফ্রেন্ড না, সাগর আমার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, তুই বাসায় যা, আর তোকে যেন এই বাসায় কখনোই না দেখি। আর একটা কথা, কলেজে সাগরের উপর খেয়াল রাখবি। সে যদি অন্য মেয়ের সাথে কথা বলে আমাকে একবার ফোন দিয়ে বলবি, পরে আমি দেখতেছি তাকে কি করা যায়। ঠিক আছে আপু, এখন তাহলে আমি যাই। এই সাগর, আমি গেলাম রে। যদি বেঁচে থাকিস তাহলে কালকে কথা হবে। এই বলে সাদিয়া চলে গেল। এইদিকে প্রিয়া দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় উঠে পড়ল। সাগরের মাথার চুল টেনে ধরে বলতে লাগলো, কি যেন বলেছিলি? আমার বোন তোর গার্লফ্রেন্ড, তাই না? আজকে তোকে এমন শিক্ষা দিব, আমার বোনকে গার্লফ্রেন্ড না শালি বলে ডাকবি। ঢিসুম ঢিসুম। এই বলে প্রিয়া সাগরের বুকের পিঠে হাতে যেই জায়গায় মারতেছে সেই জায়গায় ঘুষি মারতেছে। এইদিকে সাগর ব্যথায় উফাক করতেছে। নাকি আপনি মেয়ে মানুষ বলে আপনাকে কিছু করতেছি না, না হলে এখন আপনাকে কি যে করতাম। কি করতি? হ্যাঁ দেখি, তুই কি করতে পারিস দেখি। এটা বলতেই সাগর প্রিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তার পাশে প্রিয়া 2 হাত চেপে ধরে আছে, এক হাতে অন্য হাতে প্রিয়াকে কাতুকুতু দিতেছে। এটা দেখে প্রিয়া বলতে লাগলো, দেখ সাগর, ভালো হচ্ছে না কিন্তু। আমার একদম পছন্দ না এসব জিনিস। আমাকে কাতুকুতু দিবি না বলে দিলাম। দিব না মানে 100 বার দিব, 1000 বার দিব। আমার সাথে ফাইজলামি করা হচ্ছে, তাই না? আমি ছোট মানুষ তো কি হয়েছে, যখন ধরবো তখন আর উঠতে পারবে না। ও আচ্ছা, তাই নাকি? দেখি তুই কি করতে পারিস দেখি। সাগর প্রিয়ার হাত ছেড়ে দিয়ে প্রিয়ার পেটের দিকে একবার তাকিয়ে আবার প্রিয়ার ঠোঁটের দিকে তাকালো। এইটা দেখে প্রিয়া বলতে লাগলো, এভাবে লুচ্চা ছেলের মতো কি দেখোস? একেবারে পিওর খাঁটি আছি। আজ পর্যন্ত কারোর সাথে এমন করি নাই, শুধু তোর সাথে ছাড়া। আমার তো বিশ্বাস হয় না। যদি পিওর খাঁটি হও তাহলে এই 2টা এত বড় হলো কিভাবে? লুচ্চা বেটা, বড় হয় কিভাবে তুই জানিস না নাকি? বয়সের সাথে সব কিছুর পরিবর্তন হয়। তোমারটা শুধু হবে না, কলেজের অন্য মেয়েদের তো বড় হয় না। কি? তুই কলেজে গিয়ে এইসব দেখিস, তাই না? আজকে তোর চোখ তুলে ফেলবো, দাঁড়া তুই এইখানে। এই বলে প্রিয়া সাগরের মুখে দিল 2টা ঘুষি। সাথে সাথে সাগরের মুখ থেকে রক্ত পড়তে লাগলো। এটা দেখে সাগর বলতে লাগলো, আপনি একটা গুন্ডি মেয়ে,
আপনার সাথে আমি জীবনেও থাকবো না। আপনি আমার মুখ থেকে রক্ত বের করে ফেলেছেন। আপনার সাথে আমি এক মুহূর্ত থাকবো না। এই বলে সাগর কান্না করতে করতে চলে গেল ওয়াশরুমে। এইদিকে প্রিয়া মনে মনে বলতে লাগলো, তুই বেটা মানুষ হয়েছিস তো কি হয়েছে, মেয়েদের দিকে এত চোখ যাবে কেন? আজ থেকে দেখবি তোকে এমনভাবে নির্যাতন করব যাতে কোনো দিন তুই আর মেয়ে তো দূরে থাক, আমার চোখে চোখ রেখে কথা বলতে পারবি না। এই বলে প্রিয়া চলে গেল ওয়াশরুমের সামনে। দরজা ঠক ঠক করতে লাগলো প্রিয়া। বেশ কিছুক্ষণ পর ভিতর থেকে সাগর রাগ দেখিয়ে বলতে লাগলো, কি হয়েছে আপনার? ওয়াশরুমে এসেও শান্তি পাবো না নাকি? তুই এখন ঢুকেছিস না? তুই এখন ঢুকেছিস নাকি ওয়াশরুমে? 10 মিনিট হয়ে গেছে, এখনো বের হস নাই কেন? তাড়াতাড়ি বের হ, আমি ফ্রেশ হব। আপনি পাশের রুমে চলে যান। আমি আজকে ওয়াশরুম থেকে বের হব না। আপনার জ্বালা যন্ত্রণা আমি আর নিতে পারতেছি না। নিতে পারতেছো না মানে? নিতেই হবে। কলেজে গিয়ে ড্যাব ড্যাব করে যখন মেয়েদের বুকের দিকে তাকিয়ে থাকো তখন তো তারা কিছু বলে না, এখন আমি বলবো তোমাকে। দরজার বাহির থেকে বলতে থাকেন, আমি আপনাকে বলে দিয়েছি যখন আজকে ওয়াশরুম থেকে বের হব না। ঠিক আছে, তাহলে তুই ওয়াশরুমেই থাক, আমি গেলাম নিচে। এইটা বলে প্রিয়া খাটে এসে বসে পড়লো। বেশ কিছুক্ষণ শব্দ করলো না প্রিয়া। শব্দ না পেয়ে সাগর দরজা খুলে বাহিরে এসে একটা বড় দৈর্ঘ্য নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, যাক, ডাইনির হাত থেকে তো বাঁচলাম। এখন আজকে দরজাটা লাগিয়ে ঘুমাবো। বাহির থেকে তো সিগারেট নিয়ে এসেছি, কলা রুটিও নিয়ে এসেছি। যাই, আগে দরজা লাগিয়ে দিয়ে আসি, তা না হলে আবার কখন চলে আসে কে জানে। এই বলে সাগর দরজাটা লাগিয়ে দিয়ে পকেট থেকে সিগারেটটা নিয়ে ধরিয়ে কয়েকটা টান মেরে সামনের দিকে তাকাতেই দেখে প্রিয়া বসে আছে খাটে। এইদিকে প্রিয়ার হাতে বিছানার ঝাড়ু। এটা দেখে সাগর একটা হাসি দিয়ে বলতে লাগলো, সরি, এটা ভাবছিলাম তেজপাতা, তাই একটু ধরিয়ে টান দিয়েছিলাম। এখনই ফেলে দিতেছি। ওয়েট। আর ফেলতে হবে না, এইদিকে আয়। না, দরকার নেই, আমি এখনই ফেলে দিতেছি, আর কখনোই খাবো না। তোকে না বলেছি এইখানে আসতে? তাড়াতাড়ি আয় বলতেছি, 3 পর্যন্ত গুনার আগে তাড়াতাড়ি আয়। সাগর তাড়াতাড়ি করে চলে আসলো প্রিয়ার কাছে। এইদিকে প্রিয়া সাগরের সামনে দাঁড়িয়ে সাগরের হাত থেকে সিগারেটটা হাতে নিয়ে বলতে লাগলো, কতদিন ধরে খাস এটা? সত্যি বলবো নাকি মিথ্যা? মিথ্যা বললে এটার বাড়ি খাবি, যতটা মিথ্যা বলবি ডাবল হবে বাড়ি। এখন চিন্তা করে দেখ কি করবি তুই। 1 বছরের উপর হয়েছে এটা খাচ্ছি, তবে প্রতিদিন খাই না, মাঝে মধ্যে খাই। যেন আজকে 1 প্যাকেট নিয়ে এসেছি, 1 মাস চলে যাবে। ও আচ্ছা, বেশ ভালো তো। কানে ধর। মানে? কানে ধরতে বলেছি কুত্তা। সাগর কানে ধরতেই প্রিয়া বলতে লাগলো, এখন ফোনটা রেকর্ডিং এ দিয়ে রেখে গেলাম, 2 ঘন্টা ভিডিও হবে। এই 2 ঘন্টার মধ্যে যদি 1 মিনিট দাঁড়িয়ে থাকিস তাহলে তোর খবর আছে। 2 ঘন্টা কানে ধরে উদ্বোস করবি বলে দিলাম। আমি পারবো না, প্লিজ এমন করবেন না আমার সাথে। প্লিজ, আপনার পায়ে পড়তেছি, এমন করবেন না। আপনি যেটা বলবেন আমি এটা করতেই রাজি আছি। এমন করব না মানে? আগে 2 ঘন্টা কানে ধরে উদ্বোস কর, পরে আমি যেটা বলবো ওইটা করবি। প্লিজ, আর কখনোই সিগারেট খাবো না। আজকে একটু টাইমটা কমিয়ে দাও প্লিজ প্লিজ। আমার সাথে গলা উঁচু করে কথা বলেছিলি না? এখন 2 ঘন্টা কান ধরে উদ্বোস কর, তা না হলে তোকে এক্ষুনি খুন করব আমি। সাগর কান ধরে উঠবস করতে লাগলো। এইদিকে প্রিয়া চলে আসলো নিচে। এসে দেখে স্মৃতি বেগম বসে বসে টিভি দেখতেছে। প্রিয়াকে দেখে স্মৃতি বলতে লাগলো, প্রিয়া, সাগর কোথায়? তাকে নিয়ে আসো, সে তো খাবার খায় নাই। আমার ছেলের আজকে খাবার নেই, আপনার ছেলে ছাইপাস খায়, আর এখন তাকে শাস্তি দিয়েছি, সে কান ধরে উদ্বোস করবে 2 ঘন্টা। একদম ঠিক কাজ করেছো। ছেলেটা দিন দিন বাজে নেশায় আসক্ত হয়ে যাইতেছে, তাকে কোনোভাবেই বাজে নেশা থেকে ফিরিয়ে আনা যাইতেছে না। আপনি কোনো চিন্তা করবেন না, যেহেতু আমি এই বাড়ির বউ হয়ে আসবো কয়েকদিন পর, তার আগেই আপনার ছেলেকে পুরোপুরিভাবে ঠিক তো করবই, এবং আমার সাথে রাখবো সব সময়। সেটা না হয় সাথে রাখো। এখন অফিসে কিছু ক্লায়েন্ট এসেছে, একটু অফিসে গিয়ে মিটিং করে আসতে পারবা? সাথে সাগরকে নিয়ে যাইও। ঠিক আছে, আমি সাগরকে নিয়ে এখনই যাইতেছি।
এই বলে প্রিয়া চলে আসলো রুমে। এসে দেখে সাগর কান ধরে উঠবস করতেছে। এটা দেখে প্রিয়া বলতে লাগলো, আর করতে হবে না, এখন রেডি হয়ে নে, আমার সাথে অফিসে যাবি। আমি এক পাও এগিয়ে যাইতে পারবো না, আমার 2 পা একদম ব্যথা হয়ে গেছে। আমাকে রাগিয়ে দিলে কি যে করব, তোকে বললাম না কিছু। 5 মিনিট সময় দিলাম, আমি রেডি হওয়ার আগে তাড়াতাড়ি রেডি হয়ে নে। সাগর আর কোনো কিছু বলল না, কারণ প্রিয়াকে 2 দিনে বেশ ভালো করেই চিনে ফেলেছে সে। প্রিয়া একবার যেটা বলে সেটাই করে সে। 2 জন রেডি হয়ে চলে আসলো নিচে। সাগরদের গাড়ি নিয়ে চলে আসলো অফিসে। কেবিনে প্রবেশ করতে দেখে রিয়াজ গ্রুপ অফ কোম্পানি এমডি রিয়াজ চৌধুরী বসে আছে। প্রিয়া তাকে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, এই নেন আমাদের প্রজেক্ট, একবার চেক করে নেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলেন, আমি সমাধান করে কাজ শুরু করে দেই। তোমার মতো এত সুন্দরী মেয়ে যদি থাকে তাহলে কোনো কাজেই ভুল হবে না। আমি কি তোমার সাথে আলাদাভাবে কথা বলতে পারি 5 মিনিট? প্রিয়া একবার সাগরের দিকে তাকিয়ে দেখে সাগর কি বলে, কিন্তু সাগর কিছুই বলছে না দেখে প্রিয়া বলতে লাগলো, স্যার আমি এই অফিসে কাজ করি, আমার যতটুকু কাজ আমি ততটুকুই করব। আমি আপনার সাথে অন্য রুমে গিয়ে 5 মিনিট কথা বলতে পারবো না। কত লাগবে বলো? এক রাতের জন্য যত চাইবে ততই দিব। রিয়াজের এমন কথা শুনে সাগর টেবিলের ওপর থেকে কাচের একটা বোতল নিয়ে দিল। রিয়াজের মাথায় বাড়ি, সাথে সাথে বোতলটা ভেঙে গেল। রিয়াজের মাথায়ও কিছু কাজ ঢুকে গেল। কি যেন বলেছিলি 5 মিনিট অন্য কেবিনে গিয়ে কথা বলবি নাই? তা এক রাতের জন্য কত দিবি? চল, তা এক রাতের জন্য কত দিবি তুই? চল, আজকে তোকে এক রাতের জন্য কত টাকা দিতেছি আমি, দেখ। এই বলে সাগর রিয়াজ চৌধুরীর শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো কেবিনের বাহিরে। দরজার সামনে থাকা প্লাস্টিকের ফুলটা দিয়ে দিল রিয়াজের পিঠে বাড়ি। সাগরের এমন আচরণ দেখে সবাই চলে আসলো সাগরের কাছে। স্যার, আপনি কি করতেছেন? উনি আপনার আব্বুর সাথে কাজ করে, উনি একজন সম্মানিত বিজনেসম্যান, ওনাকে ছেড়ে দিন। ও আচ্ছা, সম্মানিত বিজনেসম্যান তাই না? ওর সম্মান আজকে আমি বের করতেছি। কার দিকে চোখ তুলে বলে এক রাতের জন্য কত টাকা নিবে, তাই না? সাগরের কথা শুনে বাকি কর্মী আমিও বুঝে গেল কি হয়েছে। তারাও সাগরের সাথে পিটাতে লাগলো। এইদিকে এই খবর চলে যায় সিরাজ চৌধুরীর কাছে। এইদিকে সিরাজ চৌধুরী তাড়াতাড়ি করে চলে আসলো অফিসে। এটা দেখে সাগর এখন ও মারতেছে রিয়াজকে। সাগরকে থামিয়ে দিয়ে তার বাবা বলতে লাগলো, সাগর, এমন থাম, আমি দেখতেছি তোর আগে বলা কি হয়েছে। আব্বু, তুমি এমন লোকদের সাথে কাজ করো যে তোমার বিয়ের এক রাতের চার্জ দিতে চাই। রিয়াজ চৌধুরী প্রিয়ার দিকে তাকিয়ে দেখে প্রিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সিরাজ চৌধুরী বুঝতে আর বাকি রইল না কি হয়েছে। বেশ কিছুক্ষণ পর সিরাজ চৌধুরী থানার এসআই কে ডেকে এনে সবকিছু বলে একটা মামলা দিয়ে দিল রিয়াজের নামে। প্রিয়া, সাগর, তোরা 2 জন বাসায় যা, আমি আসতেছি একটু পর। সাগর আর প্রিয়া চলে আসলো নিচে। গাড়িতে বসে আছে প্রিয়া। এমন সময় সাগর বলতে লাগলো, আমার সাথে তো বড় বড় কথা বলতে পারেন, তখন তাকে কিছু বললেন না কেন? আমি চাই না আমার জন্য আপনার আব্বুর বিজনেসটা নষ্ট হোক, আর এইসব সব সময় শুনতে হয় আমাকে। এইগুলো শুনলে কি আর সামনের দিকে এগিয়ে যেতে পারবো? কাল থেকে আর আসার দরকার নেই অফিসে, যা করার আমি করব। তুমি বুঝবে না এসব, তবে আমার সাথে থাকো, আমি সব কিছু বুঝিয়ে দেব আস্তে আস্তে। পরে না হয় আমি আর অফিসে যাব না, যতদিন তুমি না বুঝবে সকল কিছু। ঠিক আছে, কাল থেকে আমি তোমার সাথে অফিসে আসব। সাগর আর প্রিয়া চলে আসলো বাসায়। 2 জন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় সিরাজ চৌধুরী আসলো। সাগরকে দেখে বলতে লাগলো, সাগর, কাল থেকে প্রিয়া আর অফিসে যাবে না, তুই যাবি কাল থেকে। আমি যাব কিছুদিন, যতদিন সাগর পুরোপুরি ভাবে না বুঝবে অফিসের কাজ। ঠিক আছে, যাও। আর তোদের বিয়েটা সামনের বছরে দিয়ে দিব। এই বছরে একটু অসুবিধা আছে, তখন বড় করে অনুষ্ঠান করব আর বিয়ে দিব। ঠিক আছে, ওইটা পরের ব্যাপার। এখন আমি রুমে গেলাম, সকালে তাড়াতাড়ি ডেকে দিবে আম্মু। সাগর চলে যেতেই সিরাজ চৌধুরী বলতে লাগলো, প্রিয়া,
আমার ছেলেকে শান্তশিষ্ট দেখবে সব সময়, কিন্তু যেইখানে কথা বলা দরকার সেইখানে সে কথা বলবে। আজকে দেখেছো তো রিয়ান চৌধুরীর কি হয়েছে? কিন্তু ওনাকে পুলিশে না দিলেও পারতেন। তার নামে আগে থেকেই কেস করা ছিল। আরও কয়েকটা অফিসে এমন করেছে। আজকে আমার অফিসে করেছে, তাই আমি SIকে ডেকে ধরিয়ে দিলাম। ভালো করেছেন। আচ্ছা এখন আমি রুমে যাই, কালকে আবার উঠতে হবে সকাল সকাল। যাও। প্রিয়া চলে গেল সাগরের রুমে। গিয়ে দেখে সাগর বিছানায় শুয়ে আছে। তাকে দেখে প্রিয়া বলতে লাগলো, কি ব্যাপার, অনেকক্ষণ তো হলো এসেছেন, রুমে ঘুমাবেন না? ঘুমাবো তো, কিন্তু তোমার এই অবস্থা কেন? আমার আবার কি অবস্থা? ঠোঁটগুলো কেমন কাঁপতেছে, মনে হয় ঠোঁটগুলো আমাকে চাইতেছে, তাই না? ও আচ্ছা, এই ব্যাপার। আমার ঠোঁটগুলো তোমাকে চাইতেছে নাকি তুমি আমাকে চাইতেছো, কোনটা? একটা হলেই হলো, তাড়াতাড়ি আসেন। প্রিয়া চলে গেল খাটের উপরে, মাঝখানে একটা কোলবালিশ দিয়ে বলতে লাগলো, এই পাশে আসার চেষ্টাও করবেন না। আমি আপনার বউ না যে কোনো সময় আমার ঠোঁটের উপর অত্যাচার করবেন। যেহেতু আমার রুমে শুয়ে পড়েছেন সেহেতু আপনার সব জিনিস আমার। আমি বাধা দিলেও কিছু হবে না, আর বাধা দেওয়ার চেষ্টাও কইরেন না। প্রিয়ার কিছু বললো না, সাগরকে বুকে টেনে নিল। এইদিকে সাগর প্রিয়ার বুকের মাথা রেখে বলতে লাগলো, আচ্ছা, এই দুইটা খাইতে দিবা আমাকে? যা দুষ্টু, এইগুলো কেউ বলে নাকি? তো বলবো না, এখন তো সব আমার জিনিস, এইগুলো যখন ইচ্ছা তখন খাইতে পারমু। এই আমি বলে দিলে তো খাবে তুমি। এখন ঘুমাও, কালকে আবার অফিসে যাবে। আজকে খাবো না, বাসরাতে খাবো, তখন তো আর বাধা দিতে পারবে না। এই বলে সাগর প্রিয়ার পেটে হাত দিয়ে সুরসুরি দিতে লাগলো। এইদিকে প্রিয়া বারবার কেঁপে উঠতেছে। বেশ কিছুক্ষণের মধ্যে দুইজন দুইজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে সাগরের ঘুম ভাঙতে দেখতে পেল সাগর প্রিয়া বিছানায় নেই। তাই সাগর বিছানা থেকে উঠে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে অফিসের জন্য রেডি হয়ে গেল। এইদিকে প্রিয়া নিচে এসে স্মৃতি বেগমের সাথে কাজ করতেছে। কাজ শেষ করে রুমে এসে দেখে সাগর উঠে গেছে। বেশ সুন্দরভাবে সেজেছে সাগর। কি ব্যাপার, এত সুন্দরভাবে সেজেগুজে কোথায় যাইতেছো? অফিসে যাইতেছি, যাও রেডি হয়ে আসো, আমার সাথে অফিসে যাবে। আমি যাব না আজকে, আমার শ্বশুর আব্বা যাবে, ওনার সাথে তুমি যাও। আর যদি কিছু না বুঝো আমাকে বইলো, বা অফিসে হৃদয় নামের একটা স্টাফ আছে, তাকে বইলো, দেখবে সে সব কিছু বুঝিয়ে দিবে তোমাকে। ঠিক আছে চলো এখন নিচে যাই, খুব ক্ষুধা লাগছে। চলো। সাগর আর প্রিয়া চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে সবাই। এমন সময় সিরাজ চৌধুরী এসে বলতে লাগলো, প্রিয়া, তুমি তো আজকে যাবে না তাই না? আপনারা দুইজন যাইতেছেন, আমার তো যাওয়ার দরকার নেই। যদি দরকার পড়ে আমাকে ফোন দিয়েন, আমি না হয় পরে চলে যাব। ঠিক আছে, চল সাগর, আমরা যাই এখন। চলো। সাগর আর সিরাজ চৌধুরী চলে গেল বাহিরে। তাদের গাড়ি নিয়ে সোজা চলে গেল অফিসে। এইদিকে প্রিয়া বসে আছে তার শাশুড়ি মায়ের সাথে। প্রিয়া, আমার ছেলের সাথে মানিয়ে নিতে পারবে তো তুমি? মাম্মু, আপনার ছেলের সাথে মানিয়ে নিতে পারবো। আর আপনার ছেলে তো আস্তে আস্তে আমাকে মেনে নিতেছে। তবে আমি ওর থেকে কয়েক বছরের বড়, এটা নিয়ে সে আফসোস করে। বয়স দিয়ে কোনো কিছুই হয় না, দুজনের মনের মিল থাকলেই চলে। আমার যখন বিয়ে হয় তখন তোমার শ্বশুর আব্বা আমার থেকে 1 বছরের ছোট ছিল। এখন একবার আমার দিকে তাকিয়ে দেখো আর তোমার শ্বশুর আব্বার দিকে তাকিয়ে দেখো। আমাকে দেখে বোঝা যায় আমার বয়স 45 বছর হবে, আর তোমার শ্বশুর আব্বাকে দেখে বোঝাই যায় না তার বয়স যে 48। তাকে দেখে বোঝা যায় যে 30 বছরের এক যুবক। আম্মু। দুইজন নানান বিষয় নিয়ে কথা বলতে লাগলো। এইদিকে সাগর অফিসে এসে তার আব্বুর কেবিনে বসে আছে। এমন সময় তার আব্বু বলতে লাগলো, সাগর, কাল থেকে তো তুই অফিসে বসবি। তুই না হয় তোর মনের মতো করে অফিসটা তৈরি করে নে, সবার সাথে পরিচয় হয়ে নে। আমার পরিচিত হতে হবে না, কালকের ওই ঘটনার পরে সবাই আমাকে চিনে গেছে। এখন শুধু আমাকে আমার মতো অফিসটা তৈরি করতে হবে। আমাকে কাজ বুঝিয়ে দাও একটা, পরে দেখতেছি। ঠিক আছে, এই দিকে আয়, কাজ বুঝিয়ে দিতেছি। সিরাজ চৌধুরী সাগরকে সবকিছু বুঝিয়ে দিতে লাগলো।
এইদিকে সাগর পুরো প্রজেক্টটা বুঝে নিয়ে তার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আব্বু, আমরা এই কাজটা এইভাবে না করে যদি উল্টো করে কাজটা করি তাহলে কাজটা আমাদের তাড়াতাড়ি শেষ হবে। যেইখানে একদিন লাগে একটা কাজ শেষ হতে, ওইখানে আমরা কিন্তু 12 ঘন্টায় কাজটা শেষ করতে পারবো। এটা কিভাবে করব? এটা আমাকে একটু বুঝা, এরপর দেখতেছি। সাগর তার আব্বুকে বোঝাতে লাগলো কাজটা এইভাবে না করে এইভাবে করলে এমন হবে তেমন হবে, এই সব কিছু সিরাজকে বুঝিয়ে দিতেই সিরাজ চৌধুরী বলতে লাগলো। সাগর, এখানে আমাদের কিন্তু অনেক বড় সমস্যা হবে। সমস্যাটা হচ্ছে শ্রমিকগুলো কাজটা বুঝবে না, সব সময় তাদের দিকে খেয়াল রাখতে হবে। তুই তো আর সব সময় অফিসে থাকবি না, আর প্রিয়াও থাকতে পারবে না, খেয়াল রাখবে কে? আচ্ছা, আমি তাদের সাথে কথা বলতেছি, দেখি তারা কি বলে। তবে এইভাবে করলে কিন্তু আমাদের লাভ হবে বেশি। তা তো বুঝতে পারতেছি। আচ্ছা, তুই আগে কথা বল তাদের সাথে, এরপর না হয় দেখা যাবে কি হয়। সাগর চলে গেল বাহিরে, সকল কর্মীদের ডেকে মিটিং রুমে নিয়ে চলে গেল, সবাইকে প্রজেক্টটা বুঝিয়ে দিতেছে। এমন সময় পেছন থেকে একজন কর্মী বলে উঠল, স্যার, সব তো বুঝলাম, কিন্তু এইখানে একটা কথা হচ্ছে, আমাদের 2টা কাজ এক মেশিন দিয়ে হবে না। আপনি যদি দিতে পারেন তাহলে আমরা কাজ করতে পারবো। আমি ব্যবস্থা করে দিতেছি। মৃদুল, সাবিত, তোমরা 2 জন আমার সাথে আসো, তোমাদের দিয়েই কাজটা করানো হবে। জি স্যার, চলেন। সাগর বুঝিয়ে দিতেছে কিভাবে মেশিনগুলো সেট করতে হবে, কিভাবে কি করতে হবে, সবকিছু বুঝিয়ে দিতে লাগলো। দৈর্ঘ্য 5 ঘন্টা কাজ করার পর মেশিন স্টার্ট দিতেই সাগরের প্ল্যান মতো কাজটা করতে লাগলো মেশিন। একসাথে বিভিন্ন কালারের কাপড় বের হচ্ছে, এটা দেখে মৃদুল বলতে লাগলো, স্যার, আমরা সাকসেসফুল হয়েছি। আপনি আরও আগে আসলে আপনার অফিসটা 1 নম্বরে থাকতো। এখন দেখবেন বাইরের সকল প্রজেক্ট আমাদের হাতে আসবে। আমরাও তো এটাই চাই, কাজ চলতে থাকুক, তোমরা 2 জন আরও অন্যান্য মেশিনগুলোতে কাজ চালিয়ে যাও। বিকাল হয়ে গেছে, আমি বাসায় চলে যাইতেছি। আর এখন এটার কাপড় তো 3 গজ বেরিয়ে গেছে, 1 গজ মেপে ক্লারিংয়ের জন্য দিয়ে দাও। কালকে ক্লার হয়ে আসলে কাপড়টা ভালোভাবে দেখে এরপর মার্কেটে চালান করে দিব। সবার আগে বিদেশি ক্লায়েন্টদের কাছে দিতে হবে এটা। জি স্যার, তাই করেন। আরেকটা কথা ছিল স্যার, প্রিয়া ম্যামকে আবার অফিসে আসার জন্য বললে ভালো হতো। উনি থাকলে আমাদের সাথে সবসময় কথা বলে, আর আমরা মনে করি আমাদের বস আমাদের সাথেই আছে। সে আসবে না, আরও বেশি এখন থেকে আমি দেখাশোনা করব সব কিছু। সো তাকে আমাদের বেশি জরুরি না, যা লাগবে আমাকে বলবে, আমি দিব। ঠিক আছে স্যার। সাগর চলে আসলো বাসায়। রাতে খাবার খেয়ে বসে আছে সোফায়। এমন সময় সিরাজ চৌধুরী এসে বলতে লাগলো, সাগর, প্রিয়াকে তো আর অফিসে দরকার নেই, তাই না? প্রিয়া আর অফিসে গিয়ে কি করবে? আব্বু, কিছুদিন যাক, আমি যেই কাজটা শুরু করেছি এটা একেবারে কাজে লেগে যায়, এরপর না হয় প্রিয়া আর না যাবে অফিসে। আর বাড়িতে তো তেমন কাজ নেই, অফিসে গিয়ে না হয় একটু সময় দিবে। ঠিক আছে, তোর ইচ্ছা, তুই যেটা ভালো মনে করিস এটাই হবে। সাগর আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল তার রুমে। ল্যাপটপটা নিয়ে বসে পড়ল বিছানায়। বিভিন্ন সোশ্যাল মার্কেটিংয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলো কোন জিনিসটা বেশি চলতেছে। বেশ কিছুক্ষণ দেখার পর প্রিয়া আসলো, সাগরের পাশে বসে বলতে লাগলো, সাগর, এই ভাব সোশ্যাল নেটওয়ার্কে না খুঁজে একবার বাহিরের দেশের বায়ারদের সাথে যোগাযোগ করো। ওইটা কিভাবে করব? আর বাহিরের দেশের বায়াররা কখন আসে কে জানে? ওয়েট, আমি দেখাচ্ছি বাহিরের দেশের বায়ারদের কিভাবে আনতে হয়। প্রিয়া সবকিছু দেখাতে লাগলো সাগরকে। 10 মিনিটের মধ্যে 100 জন ব্যবসায়ী চলে আসলো। সাগর কথা বলতেছে তাজির সাথে। দৈর্ঘ্য 2 ঘন্টা কথা বলার পর ল্যাপটপটা বন্ধ করে প্রিয়ার কপালে একটা চুমু দিয়ে বলতে লাগলো, এত কিছু কিভাবে জানো তুমি? ইন্টারনেট সম্পর্কে ধারণা আছে আমার, তাই জানতে পেরেছি। আর আগেও আমি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেছি এইসব নিয়েই। ও আচ্ছা, এই ব্যাপার, তাহলে তো ভালোই হলো। আমি সব কিছুই পেলাম, সিনিয়র বউ পেলাম, সাথে সব কিছুই। সব কিছু তো পাইছো, এখন কথা হচ্ছে তুমি আমার সাথে এইভাবে থাকতে পারবে না। রাতে আমার কেমন যেন লাগে। ও আচ্ছা, তোমার মনে হয় মাথায় ভূত চেপেছে, আদর খাওয়ার ভূত, তাই না?
চলো এখন আদর করি। না না, আমি এখন কিছুই করতে পারবো না, প্লিজ সাগর, এখন কোনো কিছু করো না, আমি অসুস্থ। ও আচ্ছা, তো ঘুমাও, আর কালকে অফিস যাইতে হবে না। একেবারে ভালো হলে অফিসে যাবে না। না সমস্যা নেই, আমি অফিসে যাইতে পারবো। অফিসে গিয়েও তো আর বেশি কাজ করব না, বসেই তো থাকবো, সমস্যা হবে না। না, তবুও যাওয়ার দরকার নেই। ঠিক আছে, তুমি যখন বলতেছো তাহলে যাব না। দুইজন কথা বলতে বলতে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে দুইজন ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিল। সাগর চলে গেল অফিসে। এইদিকে প্রিয়াও বসে না থেকে সাগরের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল তাদের বাড়িতে। কলিং বেল দিতেই প্রিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। প্রিয়াকে দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো, কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু, তোমরা কেমন আছো? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা সাগরকে নিয়ে আসলি না কেন? সাগর তো নতুন অফিসে জয়েন করেছে, সে কাজ বুঝতেছে, এখন আসতে পারবে না, কিছুদিন পর আসবে। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য রান্না বসিয়ে দিই। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসতেছি। প্রিয়া চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নিচে এসে দেখে তার মা বিরিয়ানি রান্না করতেছে। প্রিয়াও তার মাকে সাহায্য করতেছে। বেশ কিছুক্ষণ সাহায্য করার পর প্রিয়া চলে আসলো সোফায়। তার ব্যাগ থেকে ফোনটা বের করে দেখে সাগরের 5টা মিস কল। এটা দেখে সাগরকে ফোন দিল প্রিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি একটু অফিসে আসতে পারবে নাকি? এখন আসতে হবে না কি, একটু পর আসতে চলবে? একটু পর আসলেই হবে। ঠিক আছে, আর আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো, আম্মু রান্না করতেছে আমাদের জন্য। ঠিক আছে, নিয়ে আসো। সাগর ফোনটা কেটে দিয়ে কাজ করতে লাগলো। দৈর্ঘ্য 2 ঘন্টা পর প্রিয়া আসলো খাবার নিয়ে। সাগর তার কাজ শেষ করে কেবিনে আসতেই প্রিয়া দেখতে পেল সাগরের কপাল থেকে ঘাম ঝরতেছে। এটা দেখে প্রিয়া তার আঁচলটা দিয়ে সাগরের মুখ মুছে দিতে লাগলো। বেশ ভালোই তো খেয়াল রাখতে পারো আমার। তা কি নিয়ে আইছো দেখি? তোমার শাশুড়িমা বিরিয়ানি রান্না করে দিয়েছে, ওইটাই নিয়ে এসেছি। ও আচ্ছা, খাইয়ে দাও দেখি। শাশুড়ি মায়ের হাতের রান্নার বিরিয়ানি খাইতে কেমন লাগে? বসো এখানে, আমি খাইয়ে দিতেছি। প্রিয়া সাগরকে খাইয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ খাইয়ে দেওয়ার পর সাগর প্রিয়াকে খাইয়ে দিতে লাগলো। দুইজন খাওয়া দাওয়া শেষ করে বসে গল্প করতেছে। এমন সময় মৃদুল ঢুকলো কেবিনে। স্যার আসতে পারি? আসো মৃদুল, কিছু বলবে নাকি তুমি? স্যার, আমাদের এই কাজ তো বেশি চলতেছে, তাই বলছিলাম কি, আর একটা অফিস যদি কিনে ফেলতেন তাহলে ওইখানে নতুন কিছু কর্মী ঢুকানো যেত। আমাকে অনেকে বলতেছে কাজের জন্য, তাই আমি আপনাকে বললাম এখন। আচ্ছা তুমি যাও, তোমাকে পরে জানাবো আমি। ঠিক আছে স্যার। মৃদুল যেতেই প্রিয়া বলতে লাগলো, সাগর, আমি একটা অফিস তৈরি করতে চাইতেছি, এখন তুমি যদি অনুমতি দাও তাহলে আমি একটা অফিস তৈরি করব। তুমি যেহেতু তৈরি করতে চাইতেছো তাহলে করতে পারো, তবে ওইখানে শুধু মহিলারা কাজ করবে, কোনো পুরুষ মানুষ কাজ করতে পারবে না। ঠিক আছে, শুধু মহিলারাই কাজ করবে, তুমি চিন্তা করো না। সন্ধ্যায় দুইজন চলে আসলো বাসায়। রাতে খাবার টেবিলে বসে আছে 4 জন। এমন সময় প্রিয়া বলতে লাগলো, শ্বশুরাব্বা, আপনাকে একটা কথা বলতে চাইছিলাম। প্রিয়া বলো। আব্বু, আমি একটা অফিস তৈরি করতে চাইতেছি, যেখানে শুধু মেয়েরাই কাজ করবে, মেয়েদের সকল জিনিস তৈরি হবে, যেমন বোরকা থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো। তাহলে তো ভালোই, যা লাগবে সাগরকে বলবা, সাগর তোমাকে এনে দিবে। আচ্ছা, তবে এইখানে জায়গা লাগবে তো অনেক। জায়গা নিয়ে চিন্তা করো না, আমার কি জায়গার অভাব আছে নাকি? সাগর কালকে প্রিয়াকে নিয়ে গাজীপুর চলে যাবি, ওইখানে আমাদের জমি আছে, যতটুকু লাগবে ততটুকুতে কাজ করলেই হবে। ধন্যবাদ আব্বু, আমাকে সাহায্য করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। গল্প করতে করতে রাত 1টা বেজে গেল। সাগর আর প্রিয়া চলে গেল রুমে। সাগর বিছানায় শুয়ে পড়তেই প্রিয়া বলতে লাগলো, কি ব্যাপার, তুমি ওই পাশ ফিরে শুয়ে পড়েছো কেন? এদিকে ঘুরো। না, তোমাকে যেহেতু কিছু করতে পারবো না সেহেতু তোমার দিকে ঘুরেও তাকাবো না, এমনিতেই ভালো আছি। আচ্ছা, তোমার যেটা ইচ্ছে সেটা করতে পারো, আমি বাধা দেব না। সত্যি বাধা দিবে না তো? না, বাধা দেব না। সাগর এক লাফে উঠে বসে পড়লো। আস্তে আস্তে প্রিয়ার জামাটা খুলতে লাগলো। জামাটা খুলে বিছানার এক পাশে রেখে দিল সাগর। এখন শুধু প্রিয়ার শরীরে ব্রা ছাড়া আর প্লাজো ছাড়া অন্য কোনো কিছুই নেই। এটাও খুলে ফেলি। তোমার
ইচ্ছা, যা খুশি তাই করো, আজকে আর বাধা দিব না তোমাকে। সাগর ব্রা আর প্লাজোটাও খুলে ফেলল। এখন আর প্রিয়ার শরীরে একটা সুতাও নেই। প্রিয়া লজ্জা পেয়ে সাগরের বুকে মুখ লুকালো। এইদিকে সাগর আস্তে আস্তে প্রিয়ার ঘাড়ে, গলায়, পেটে সব জায়গায় কিস করতে লাগলো। কিস করা শেষ হতেই সাগর যেই প্রিয়ার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে যাবে, এমন সময় প্রিয়া চিৎকার করে উঠল। ও সাগর, প্লিজ এখন ছাড়ো, আমি আর পারবো না, অনেক ব্লিডিং হচ্ছে। কিছুই হবে না, একটু অপেক্ষা করো প্লিজ জান, কিছুই হবে না। আমি তো অফিসে। বেশ কিছুক্ষণ পর প্রিয়া সাগরের জড়িয়ে ধরতেই সাগর আবারও আদর করতে লাগলো প্রিয়াকে। আদর করা শেষ হতেই দুইজন দুইজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন ঘুম ভাঙলো স্মৃতির ডাকে। ঘুম থেকে উঠে প্রিয়া আর সাগর ফ্রেশ হয়ে চলে গেল গাজীপুর। জায়গাটা দেখে আবারও চলে আসলো বাসায়। দেখতে দেখতে কেটে গেল 3 মাস। এই 3 মাসে প্রিয়া তার কোম্পানিটা চালু করে ফেললো। কোম্পানি থেকে লোক নিতে লাগলো বেশি করে। বেশ কিছু দিন এর মধ্যে কোম্পানিটা চালু হয়ে গেল। সাগরের কোম্পানি এবং প্রিয়ার কোম্পানি বেশ ভালোভাবেই চলতেছে। বিকেলে সাগর বসে আছে তার কেবিনে, এমন সময় প্রিয়ার ফোন কল। বলে সাগর, কোথায় আছো তুমি? আমি তো অফিসে আছি। কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হয় নাই, তুমি একটু আমার অফিসে আসো তো, একটা কাজ আছে। আচ্ছা আমি আসতেছি একটু পর। ঠিক আছে, আসো। প্রিয়া ফোনটা কেটে দিয়ে চলে গেল কাজে। এইদিকে সাগর তার অফিসে বের হয়ে তাদের গাড়ি নিয়ে চলে আসলো প্রিয়ার অফিসে। এসে দেখে অনেকগুলো গাড়ি এসেছে অফিসের ভিতরে। সাগর ভিতরে যেতেই দেখতে পেল অনেকজন অফিসার বসে আছে। সাগরকে দেখে প্রিয়া বলতে লাগলো, হ্যালো স্যার, দিস ইজ মাই হাজব্যান্ড। হি ইজ দ্য ওনার অফ সাগর গ্রুপ অফ কোম্পানিজ। ফাইনালাইজ দ্য ডিল উইথ হিম। Mr. Sagar, we want to work in your wife's office for 5 years in partnership. If you give us permission, we will do it. I will not work in partnership. If our product is good, take it. If not, don't take it. This is your personal matter. I know what you will do. I will buy all the clothes that will be made in 5 years, no matter how much money it cost. It cost now being marketed, so we came from America. ধন্যবাদ আসার জন্য। সাগর তাদের সাথে ডিল ফাইনাল করে নিল। ফাইনাল শেষ হতেই সাগর চলে গেল প্রিয়াকে নিয়ে বাসায়। দেখতে দেখতে কেটে গেল 1 বছর। রাতে সাগর বসে চেয়ারে, এমন সময় তার আম্মু বলতে লাগলো, সাগর, প্রিয়ার সাথে তোর বিয়েটা করিয়ে দেই, কি বলিস তুই? আম্মু, এখন তো 2 জন কাজ করতেছি, এখন বিয়ে করলে কোনো সমস্যা নেই। তুমি তাদের সাথে কথা বলো আমাদের বিয়ের ব্যাপারে। ঠিক আছে, বলতেছি আমি। যা, তোরা গিয়ে ঘুমা, সকালে উঠতে হবে আবার তোদের। সাগর আর প্রিয়া চলে গেল রুমে। বিছানায় শুয়ে পড়তেই সাগর প্রিয়ার বুকের উপরে মাথা রেখে বলতে লাগলো, তুমি এতদিন আমার পাশে ছিলে তাই আমি এত কিছু করতে পারছি। সামনে ও আমার পাশে থাকবে সব সময়। তুমি আমার বর, আমি তোমার পাশে থাকবো না তো কার পাশে থাকবো বলো? মা। 2 জন কথা বলতে বলতে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে স্মৃতির ডাকে ঘুম ভাঙলো তাদের। খাওয়া দাওয়া করে সবাই বসে আছে, এমন সময় প্রিয়ার আম্মু বলতে লাগলো, আজকে রাতেই বিয়ে হবে তোদের, কেন অনুষ্ঠান করব না? এটা আপনারা জানেন কেমনে ভালো হবে কেমনে খারাপ হবে, আমি আর কি বলবো। সবাই গল্প করতে লাগলো। গল্প করতে করতে রাত বেজে গেল 11টা। এমন সময় কলিং বেল বেজে উঠলো। প্রিয়ার দরজা খুলতেই দেখতে পেল তার আব্বু কাজী নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের সালাম দিয়ে ভিতরে নিয়ে আসলো। কাজী সাগরের দিকে তাকিয়ে বলতে লাগলো, ছেলে সব কিছু নিয়ে আসেন, মেয়েরও সব কিছু নিয়ে আসেন। এই নেন সব কিছু, এখন বিয়ে পড়িয়ে দেন। ঠিক আছে, আমি আপনাকে একটু সময় দেন, আমি এখনই বিয়ে পড়িয়ে দিতেছি, এইগুলো লেখা শেষ হোক। কাজী বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। রাত প্রায় 2টা। এমন সময় প্রিয়ার আম্মু বলতে লাগলো, প্রিয়া, সাগরকে নিয়ে রুমে যা, অনেক রাত হয়েছে। ঠিক আছে আম্মু। সাগর আর প্রিয়া চলে আসলো রুমে। 2 জন অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে বিছানায় বসে রইল।
প্রিয়া বারবার সাগরের দিকে তাকাচ্ছে। এই দিকে সাগর কি করবে বুঝতে পারছে না। আজকে তো বাধা দিবে না কেউ, তোকে যা ইচ্ছা করতে পারিস। কিন্তু আমি তো বাসর আগেই করে ফেলেছি, এখন আবার করব? এখন আবার করবি? বাসর কর তাড়াতাড়ি। ঠিক আছে, করতেছি। এটা বলতেই সাগর প্রিয়ার ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ল, লিপ কিস করতেছে আর জোরে জোরে কামড় দিতেছে। মাঝে মধ্যে প্রিয়া ব্যথায় উফ আহ করতেছে। বেশ কিছুক্ষণ পর সাগর প্রিয়ার জামাটা এক টানে খুলে ফেলল। আস্তে আস্তে ব্রেয়া থেকে শুরু করে বাকিগুলো খুলে ফেলে দিল নিচে। বাকিটা ইতিহাস। এখন দুইজন বেবি আনার মিশন করুক, আমরা না হয় তাদের বাসের ঘরে পরে এন্ট্রি নিব। কি বলেন সবাই?